বন্ধুরা, আজকের ভিডিওতে ক্লাস 8-এর রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক তার থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটা স্কুল এবং চেষ্টা করব দুটো স্কুলের সমাধান এই ভিডিওতে দিয়ে দিতে। কাজেই তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তারা অবশ্যই এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দাও, যাতে এরকম ধরনের ভিডিও তোমরা নেক্সট টাইম পেতে পারো। তো দেখো, অলরেডি এই সামেটিভে অর্থাৎ থার্ড সামেটিভে অলরেডি একটা প্রথম যে স্কুলের সমাধান সেটা কিন্তু অনেক দিন আগেই চ্যানেলে পাবলিশ করা হয়ে গিয়েছে। যারা এখনও ভিডিওটা দেখোনি তার জন্য আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর কি, প্লেলিস্টের। তোমরা সেখানে ক্লিক করলে কিন্তু সেই ভিডিও দেখতে পারবে। তো আজকের কথা না বাড়িয়ে আমরা চলে আসবো আলোচনায়। 2 নম্বর যেটা স্কুল আর কি থার্ড সামেটিভের আন্ডারে, সেটা হচ্ছে মালদা জিলা স্কুল। এবং এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে মিডনাইট এক্সপ্রেস থেকে কিন্তু টেক্সটটা নেওয়া রয়েছে, যেটা সিন। তো এর প্রশ্ন উত্তরে আমরা চলে আসবো। দেখো, এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখো, প্রথমটা রাইট দ্য নেম অফ দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড দ্য অথর, অর্থাৎ নিচের যে প্যাসেজটা দেওয়া রয়েছে, যে টেক্সটটা, তার লেখকের নাম লিখতে হবে এবং মানে তার সেটার নাম লিখতে হবে, সেই প্যাসেজটার নাম কি, এবং তার লেখকের নাম লিখতে হবে। তো উত্তরটা একেবারেই সহজ। দেখো, দ্য নেম অফ দ্য গিভেন প্যাসেজ ইজ মিডনাইট এক্সপ্রেস অ্যান্ড দ্য অথর ইজ অ্যালফ্রেড নয়েস। 2 দাগ, হোয়াট কুড মর্টিমার হিয়ার অ্যাজ হি রাশড ডাউন দ্য রোড, অর্থাৎ সে যখন রাস্তা দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছিল তখন মর্টিমার কি শুনতে পাচ্ছিল। দেখো উত্তর, অ্যাজ মর্টিমার রাশ ডাউন দ্য রোড হি কুড হিয়ার হিজ ওন ফুট স্টেপস, সে কিন্তু তার নিজের পদধ্বনি শুনতে পাচ্ছিল। 3 দাগ দেখো, হুস এসকর্টেড মর্টিমার আপ দ্য স্টেয়ার্স, অর্থাৎ ওই যে মানে ওই সিঁড়ি বেয়ে কে মর্টিমারকে নিয়ে গিয়েছিল আর কি। তো দেখো উত্তরটা কী হবে, শ্যাডোই ফিগার এসকর্টেড মর্টিমার আপ দ্য স্টেয়ার্স। 4 দাগ দেখো, হোয়াট থিংস ডিড মর্টিমার সি ইন দ্য রুম, কোন কোন জিনিসগুলো মর্টিমার ঘরের মধ্যে দেখতে পেয়েছিল। তো দেখো, আমরা জানি মর্টিমার কী কী দেখতে পেয়েছিল। দেখো লেখা রয়েছে, অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, আ স্মল ওক টেবল উইথ এ ব্যাটার্ড ওল্ড বুক অন ইট, অর্থাৎ সে একটা আরাম কেদারে পেয়েছিল, একটা আগুনের পাশে একটা ছোটো ওক গাছের টেবিল পেয়েছিল এবং তার উপরে কিন্তু একটা ছেঁড়া ফাটা একটা বই তার উপরে রাখা ছিল। এরপর আমরা দেখো এমসিকিউ দেওয়া রয়েছে, যেটা বি দাগে, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এক দাগ দেখো, মর্টিমার বিগ্যান টু রান অ্যাজ হি ওয়াজ, মানে মর্টিমার দৌড় শুরু করেছিল যেহেতু সে ছিল, কি ছিল। তো উত্তর হবে অপশান বি, প্যানিক স্ট্রিকেন, মানে ভয়াক্রান্ত ছিল আর কি। এরপরে দেখো 2 দাগ, দ্য বুক দ্যাট লে অন দ্য টেবল ওয়াজ, মানে যে বই, সেই বইটা যেটা টেবিলের উপরে পড়েছিল সেটা কেমন ছিল। কী হবে উত্তর, অপশান সি, ইন এ ওর্ন আউট স্টেট, মানে ছেঁড়া ফাটা অবস্থায়। দেখো 3 দাগ, মর্টিমার ফাউন্ড আ স্মল কটেজ ড্যাশ ডাউন দ্য রোড, তো কী হবে। দেখো কোয়ার্টার এ মাইল দেওয়া রয়েছে এখানে, কোয়ার্টার অফ এ মাইল। তোমরা যদি দ্বিতীয় প্যারাগ্রাফটা দেখো তাহলে লেখা রয়েছে, কোয়ার্টার অফ এ মাইল ডাউন মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ। তো উত্তর কী হবে, অপশান সি, আ কোয়ার্টার অফ এ মাইল। এরপরে সি দাগের উত্তর দুটো আমি মুখে বলেছি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ যে প্যাসেজটা তোমাদের দেওয়া রয়েছে সেখান থেকে ওয়ার্ড নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, দ্য স্মল ড্যাশ ওয়াজ সিচুয়েটেড ইন এ লাশ গ্রিন ভ্যালি, এটা উত্তর হবে কটেজ, মানে যেটা কুড়ে ঘর আর কি। আর 2 দাগ দেখো, দ্য হোস্ট ড্যাশ দ্য ইউথ টু এন্টার ইন্টু দ্য হাউস, এটা হবে বেকন্ড। এটা দ্বিতীয় প্যারাগ্রাফের একদম শেষের দিকে রয়েছে, দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড। তো এরপরে দেখো 2 দাগে চলে আসবো, এখানে মানে কবিতার থেকে প্রশ্ন নেওয়া, তো এটা কিন্তু সামওয়ান থেকে প্রশ্নটা নেওয়া। তো দেখো 2 এ দাগ দেখো, আনসার দ্য কোশ্চেন্স ইন ব্রিফ, ব্রিফ মানে হচ্ছে মানে সংক্ষেপে বর্ণনা করতে হবে আর কি। তো 1 দাগ দেখো, হোয়াই ডিড দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড শিওর থ্রাইস ইন দ্য 4th লাইন অফ দ্য পোয়েম, কেন কবিতার 4th লাইনে তিনি শিওর কথাটা 3 বার ইউজ করছেন আর কি। তো উত্তরটা দেখো, এগুলো বোধমূলক প্রশ্ন। দেখো, দ্য পোয়েট ইউজড দ্য ওয়ার্ড শিওর থ্রাইস ইন দ্য 4th লাইন অফ দ্য পোয়েম বিকজ হি ওয়ান্টেড টু গিভ এমফাসাইজ, মানে তিনি জোর দিতে চেয়েছেন অন দ্য ফ্যাক্ট, সেই ব্যাপারে, দ্যাট হি কুড ক্লিয়ারলি রিয়ালাইজ সামওয়ান রিয়েলি কেম টু নক হিজ ডোর, মানে তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে কেউ সত্যি সত্যি তার দরজায় নক করতে এসেছিল। দো হি কুড নট নো হু কেম, যদিও তিনি জানতে পারেননি যে কে আসলে এসেছিল। 2 দাগ, হোয়াট ডিড দ্য পোয়েট হিয়ার দ্য নকিং, কোথায় কবি
এই ঠকঠক করা শব্দটা শুনেছিলেন, তো একেবারেই সহজ। দ্য পোয়েট হার্ড দ্য নকিং অন হিজ উই স্মল ডোর, তার কিন্তু সেই ছোট্ট খুব ছোট দরজার উপরে তিনি শুনেছিলেন। 3 দাগে দেখো হোয়াট ডিড দ্য পোয়েট ফাইন্ড আফটার ওপেনিং দ্য ডোর, মানে দরজা খোলার পরে কবি কী দেখেছিলেন। তো দেখো একদমই সহজ, দ্য পোয়েট ফাউন্ড নো স্ট্যারিং অ্যাট অল আফটার ওপেনিং দ্য ডোর, মানে দরজা খোলার পরে তিনি কিন্তু কোনো নড়াচড়া কিছুই দেখতে পাননি আর কি। চলে আসবো বি দাগে, দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, কবিতার থেকে তথ্য নিয়ে আমাদের ভরাট করতে হবে। তো দেখো এক দাগ দ্য পোয়েট হার্ড দ্য ড্যাশ, তারপর আবার নাইট দেওয়া রয়েছে, সুতরাং আমাদের লিখতে হবে কি নকিং অন হিজ ডোর ইন দ্য স্টিল ডার্ক, ব্যাস। এরপর এখানে ফুল স্টপ হবে না, এরপরে কিন্তু এই নাইটটা বসে যাবে আর কি, মানে নাইটটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের এইটুকু লিখতে হলো। মানে কেউ যদি এইটুকু লেখে নকিং অন হিজ ডোর তাহলে কিন্তু হবে না, কারণ এই যে নাইট দেওয়া রয়েছে তার জন্য আমাদের ইন দ্য স্টিল ডার্ক এটা কিন্তু যুক্ত করে দিতে হবে। এরপরে দেখো 2 দাগ আফটার ওপেনিং দ্য ডোর, মানে দরজাটা খোলার পরে ড্যাশ কী হবে, দ্য পোয়েট লুকড লেফট টু রাইট, কবি কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে তাকিয়েছিলেন। সি দাগে চলে আসবে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড অ্যালং সাইড, মানে পাশে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেগুলোতে ট্রু টি আর এফ লিখতে হবে সত্য আর মিথ্যার জন্য, যেগুলো তোমরা করেছো। দ্য পোয়েট লিসেন্ড অ্যান্ড দেন ওপেন দ্য ডোর, মানে কবি প্রথমে শুনলেন এবং তারপরে দরজাটা খুললেন আর কি। তো এটা কিন্তু ট্রু হবে, তাই আমরা টি লিখবো। আর এরপরে 2 দাগ নট মিনস আ স্টার ইন দ্য স্কাই, নট মানে হচ্ছে আকাশের একটা তারা, এটা কি হবে ফলস হবে, এফ লিখবো, কারণ নট মানে হচ্ছে মানে নাথিং আর কি, মানে কোনো কিছুই নয় এরকম একটা ব্যাপার। চলে আসবো আনসিনের প্রশ্নে, দেখো এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে দেওয়া রয়েছে এবং আনসিনটা খুবই সহজ, তো আমি এখানে মানে করার চেষ্টা করছি না, তাহলে ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে, আমি জাস্ট উত্তরে চলে আসছি। দেখো এক দাগ মানে এ দাগ দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এক দাগ দেখো দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওয়াজ দ্য ড্যাশ এডিশন অফ দ্য টুর্নামেন্ট, উত্তর হবে অপশন সি 22nd, মানে 22তম। এরপরে 2 দাগ দেখো দ্য নাম্বার অফ পার্টিসিপেটিং টিমস ওয়ার, মানে কতগুলো টিম এখানে যোগদান করেছিল, তো এটার উত্তর কিন্তু হবে অপশন বি 32। অনেকে কিন্তু এটাকে 48 করবে 48, কিন্তু এটা ভুল, কারণ ওখানে পরিষ্কার লেখা রয়েছে যে এই বছরটাতেই শেষবারের জন্য 32টা টিম খেলা করবে, এর পরের বার থেকে অর্থাৎ 2026 সাল থেকে কিন্তু 48টি টিম খেলা হবে, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। তো 3 দাগ দেখো 32 কান্ট্রিজ ডিভাইডেড ইন্টু ড্যাশ গ্রুপস, কতগুলো গ্রুপে বিভক্ত হয়েছিল, অপশান সি হবে 8 গ্রুপস, মানে 8 উত্তর। এবার 4 দাগ দেখো দ্য কোয়ার্টার ফাইনাল ম্যাচেস ওয়ার হেল্ড অন, মানে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হয়েছিল আর কি সংগঠিত, দেখো ডিসেম্বর 9 and 10 হবে, তো উত্তর হবে অপশান বি ডিসেম্বর 9 and 10। তো বি দাগে চলে আসবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দেখো হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ল্ড কাপ হেল্ড ইন নভেম্বর টু ডিসেম্বর, মানে নভেম্বর ডিসেম্বরে কেন খেলাগুলো হয়েছিল আর কি ওয়ার্ল্ড কাপটা, দেখো একেবারে সহজ। দ্য ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড ইন নভেম্বর ডিসেম্বর টু অ্যাভয়েড কাতার্স ইন্টেন্স সামার হিট, কাতারের যে ভীষণ কঠিন যে গরম আর কি, সেটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু নভেম্বর ডিসেম্বরে হয়েছিল। 2 দাগে দেখো নেম দ্য কান্ট্রিজ দ্যাট কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনালসে যে দেশগুলো উত্তীর্ণ হয়েছিল মানে সেইগুলো নাম লিখতে হবে। দেখো দ্য কান্ট্রিজ দ্যাট কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনালস ওয়ার আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স অ্যান্ড মরক্কো। তোমরা কিন্তু এরকমও লিখতে পারো যে প্রথমে আগে এগুলো লিখে দেওয়া যায় আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স অ্যান্ড মরক্কো দিয়ে ওয়ার দ্য কান্ট্রিজ দ্যাট কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনালস, অথবা এরকমও লেখা যায় দ্য নেম অফ দ্য কান্ট্রিজ দ্যাট কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনালস ওয়ার, বলে নামগুলো লিখে বিভিন্নভাবে কিন্তু এই প্রশ্নটা উত্তর লেখা যায়। 3 দাগ দেখো হোয়ার অ্যান্ড বিটুইন হুম ওয়াজ দ্য ফাইনাল ম্যাচ হেল্ড, হু এমার্জড অ্যাজ দ্য উইনার, অর্থাৎ কোথায় এবং কাদের মধ্যে ফাইনাল ম্যাচ হয়েছিল এবং কারা বিজিত হিসেবে উঠে এসেছিল। তো দেখো একেবারে সহজ, দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড অ্যাট দ্য লুসেইল আইকনিক স্টেডিয়াম বিটুইন ফ্রান্স অ্যান্ড আর্জেন্টিনা এমার্জড অ্যাজ দ্য উইনার, আর্জেন্টিনা কিন্তু বিজিত হয়েছিল। তো দেখো এরপর চলে আসবে মানে গ্রামার চলে আসবে 4 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বন্ধুরা এখানে যে কারেক্ট ফর্ম অফ ভার্ব দেওয়া রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন উত্তর হতে পারে, কীরকম সেটা বলেছে। দেখো উই হ্যাড এক্সপেক্টেড হিম ইয়েস্টারডে বাট হি ডিডন্ট ড্যাশ ইয়েট, এটা কিন্তু উত্তর হবে অ্যারাইভ হবে, কারণ দেখো এখানে ডিডন্ট করে দেওয়া রয়েছে, সুতরাং অক্সিলারি ভার্ব দেওয়া রয়েছে, তারপরে আমাদের কী করতে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যেটা উত্তর ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে ওটা কিন্তু উত্তর হবে। এবারে নো ওয়ান ড্যাশ নো, তো নো মানে তাহলে নো ওয়ান কী হবে নিউ, মানে কেউ জানতো না। হোয়াট ড্যাশ টু হিম, হোয়াট হ্যাড হ্যাপেন্ড, এটা কিন্তু হ্যাড হ্যাপেন্ড করা যায়, তারপরে শুধু হ্যাপেন্ড করা যায়, এটা কিন্তু বিভিন্ন করা যায়, হ্যাড হ্যাপেন্ডও কিন্তু হবে এটা যদি তোমরা লেখো। এরপরে দেখো পারহ্যাপস হি ড্যাশ হেয়ার টুমোরো, দেখো হি উইল রিচ করা যায় বা উড রিচ, উইল রিচও সঠিক, উড রিচও কিন্তু সঠিক।
এরপরে দেখো ইউ ড্যাশ হিম দেন কী হবে, ইউ হ্যাঁ ইউ ক্যান সি, দেখো ইউ ক্যান সি হতে পারে, ইউ ক্যান সি হতে পারে, ইউ উইল সি হতে পারে, যে কোনো কিন্তু একটা লিখলেই হবে। এরপর চলে আসবো 5 দাগে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। ইংলিশ অ্যাজ ড্যাশ সাবজেক্ট ইজ ডিফিকাল্ট কী হবে, অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ আ সাবজেক্ট, এ হবে প্রথমটা, ইজ ডিফিকাল্ট দেয়ারফোর ইট ইজ আ সাবজেক্ট ড্যাশ লার্ন, কী হবে টু, সাবজেক্ট টু লার্ন মানে শেখার সাবজেক্ট। ইট ইজ অলসো ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কী হবে, এন, an ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেয়ারফোর উই শুড অল লার্ন ইট, তো আমাদের সবার এটা শেখা উচিত। এরপরে বাদবাকি গ্রামারগুলো দেখো, এখানে 6 দাগ ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য ফেব্রিক ফিলস স্মুথ, এটাকে প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ করতে হবে, তো এটা কিন্তু কোয়াসি প্যাসিভ ভয়েস, মানে ফেব্রিক নিজেই সাবজেক্ট নিজেই অবজেক্ট, সুতরাং এগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো। দ্য ফেব্রিক ইজ স্মুথ হোয়েন ইট ইজ ফেল্ট। তো এরপরে দেখো মাদার সেইড টু মি মে গড ব্লেস ইউ, তো এটাকে ন্যারেশন করতে হবে। দেখো এটা অপটেটিভ সেন্টেন্স, তো উত্তর কী হবে, মাদার উইশ দ্যাট গড মাইট ব্লেস মি, তো এটাই উত্তর। এবার 3 দাগ দেখো হি ইজ ভেরি উইক হি ক্যানট ক্যারি দিস, সে খুবই দুর্বল সেটাকে বহন করতে পারে না, তো এটাকে ইনফিনিটিভ ইউজ করতে হবে। তো উত্তরটা কী হবে, একেবারেই সহজ, হি ইজ টু উইক টু ক্যারি দিস। 4 দাগ দেখো শি হ্যাজ এ ভয়েস ফুল অফ মেলোডি, মানে তার একটা স্বর রয়েছে যেটা কিনা মেলোডিতে ভরপুর, তো এটা আমাদের কি করতে হবে, এটা ইউজ মেলোডি ইজ ইন ইটস অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড রিরাইট, মানে মেলোডির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে যেটা কিনা মেলোডিয়াস, তো উত্তর দেখো শি হ্যাজ এ ফুললি মেলোডিয়াস ভয়েস। এরপরে 5 দাগ হি হ্যাজ এ পোয়েট অ্যাজ ওয়েল অ্যাজ, সরি হি ওয়াজ এ পোয়েট অ্যাজ ওয়েল অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান, তো উত্তর কী হবে, হি ওয়াজ নট অনলি এ পোয়েট বাট অলসো আ ম্যাথমেটিশিয়ান, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। 6 দাগ দেখো আই মেট হার হোয়েন শি ভিজিটেড ইন্ডিয়া, তো এখানে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাদের নিচে দাগ দিতে হবে এবং এটা নাম লিখতে হবে। তো দেখো এখানে হোয়েন শি ভিজিটেড ইন্ডিয়া এর নিচে তোমরা দাগ দেবে, হোয়েন শি ভিজিটেড ইন্ডিয়া এর নিচে দাগ দেবে, আন্ডারলাইন করবে এবং এর নিচে লিখবে কি অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। 7 দাগ দেখো এখানে আমাদের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে এবং দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে কিন্তু সেন্টেন্সটা তোমাকে পুরোপুরি লিখতে হবে, কিন্তু মানে তুমি শুধু এমিটসের ফ্রেজাল ভার্ব লিখলে কিন্তু হয়ে যাবে না, এখানে পরিষ্কার বলা রয়েছে যে অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, তোমার বাক্যটা পুনরায় লিখতে হবে পুরোটাই, তো তোমাকে কিন্তু সেইভাবে লিখতে। দেখো তাহলে বার্নিং কোল আমি যদি এখানে সংক্ষেপে দিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু পুরো সেন্টেন্সটাই লিখবে, বার্নিং কোল এমিটস স্মোক, তোমরা লিখবে বার্নিং কোল গিভস অফ স্মোক, এরকম কিন্তু তোমরা লিখবে। যেরকম দ্বিতীয়টা দেখো দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, কী হবে দ্য মিটিং ওয়াজ পুট অফ। তারপরে 3 দাগ দেখো দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, কী হবে দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ। 4 দাগ দেখো হি ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি, তো কী হবে হি কেম অফ আ নোবেল ফ্যামিলি। এরপর 5 দাগ দেখো কলেরা হ্যাজ স্প্রেড সাডেনলি ইন আওয়ার লোকালিটি, কী হবে কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। তো 8 দাগে চলে আসবে, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার যে মানে সেগুলো কিন্তু এই প্যাসেজের মধ্যে দেওয়া রয়েছে, তো সেগুলো খুঁজে খুঁজে লিখতে হবে। স মানে দেখা, তো উইটনেসড হবে উত্তর, উইটনেসড। এরপরে 2 দাগ দেখো এক্সট্রিম মানে হচ্ছে মারাত্মক আর কি, তো কী হবে ইন্টেন্স। 3 দাগ উইনার বিজেতা, কী হবে চ্যাম্পিয়ন, আমার চ্যাম্পিয়ন মনে হচ্ছে যতদূর আর কি। 4 দাগ দেখো মডার্ন মানে হচ্ছে আধুনিক, কী হবে এটা একটু ভুল লেখা হয়ে গেছে, মডার্নটা হবে হচ্ছে অ্যাডভান্সড, মডার্নটা হবে অ্যাডভান্সড হবে উত্তর। এরপরে চলে আসবো দ্বিতীয় স্কুলে, এই স্কুলটার নাম হচ্ছে আরামবাগ হাই স্কুল, তো এটা কিন্তু 201 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখো এখানে যে সিনটা দেওয়া রয়েছে এটা হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিস বাই জা গিওনোর আর কি। তো চলে আসবে প্রশ্নে, এ দাগ দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তোমার তথ্য নিয়ে শূন্যস্থানগুলো ভরাট করতে হবে। নিয়ার দ্য শেফার্ড মানে শেফার্ডের কাছাকাছি, কী হবে উত্তর 30 ল্যাম্পস অর সো ওয়ার রেস্টিং অন দ্য স্কর্চিং গ্রাউন্ড। 2 দাগ দেখো ফ্রম দ্য শেফার্ডস কটেজ দ্য ক্লোজেস্ট ভিলেজ ওয়াজ, মানে শেফার্ডের মানে মেষপালকের কুড়ে ঘর থেকে সব থেকে কাছাকাছি যে গ্রাম ছিল সেটা কত দূরে ছিল আর কি। তো দেখো স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। 3 দাগ দেখো দ্য শেফার্ড টুক আউট, মানে শেফার্ড বাইরে বের করেছিল আর কি, কী হবে দেখো এখানে কিন্তু একরকমভাবে রয়েছে, আমি কিন্তু বানিয়ে এখানে লিখেছি। দেখো আ ব্যাগ হুইচ ইনক্লুডেড আ পাইল অফ একর্ন, মানে একটা ব্যাগ বের করেছে যার মধ্যে মানে অনেক মিশ্রণ ছিল আর কি,
ওক ফলের, তো এখানে কিন্তু অন্যরকমভাবে লাইনটা দেওয়া রয়েছে এবং এইভাবে লিখলে কিন্তু হবে না, তোমাকে ঠিক এইভাবেই লিখতে হবে। এরপরে 3 দাগ দেখো, 4 দাগ দেখো, দ্য ইমপ্রেশন প্রোভাইডেড বাই দ্য শেফার্ড টু দ্য ন্যারেটর ওয়াজ, মানে শেফার্ড ন্যারেটরকে কেমন অনুভব দেখিয়েছিল বা কেমন ভাব দেখিয়েছিল। দেখো দ্য শেফার্ড গেভ দ্য ন্যারেটর, একটু ভুল বলছি, এটা হবে উত্তর, দ্যাট দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, যে কোনো কিছুই তাকে ডিস্টার্ব করে না। এরপরে বিদাগে চলে আসবো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচে প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো এক, দ্য গিভ টু এক্সাম্পলস অফ দ্য শেফার্ডস হসপিটালিটি টুয়ার্ডস দ্য ন্যারেটর, মানে বক্তার প্রতি যে আতিথেয়তা দেখিয়েছিল আর কি, দেখিয়েছিলেন শেফার্ড মেষপালক, তার দুটো উদাহরণ দিতে হবে। দেখো এটা কিন্তু তোমাদের বইয়ের থেকে নেওয়া, তো আমি এখানে মোটামুটি 3টে দিয়ে দিয়েছি, তো দেখে নাও এটা। দ্য শেফার্ড গেভ দ্য ন্যারেটর আর ড্রিঙ্ক দিয়েছিলেন। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ হিম, তিনি তার যে ঝোল আর কি তার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। দ্য ন্যারেটর স্পেন্ড দ্য নাইট ইন দ্য কটেজ অফ দ্য শেফার্ড, এবং বক্তা কিন্তু তার রাতটা সেখানে কাটিয়েছিলেন। দিজ আর 2 এক্সাম্পলস অফ দ্য হসপিটালিটি শোড বাই দ্য শেফার্ড টুয়ার্ডস দ্য ন্যারেটর, এটাই ছিল সেই আতিথেয়তা। তোমরা এখান থেকে যে কোনো দুটো লিখে লাস্টে কিন্তু এই লাইনটা অবশ্যই তোমাকে লিখতে হবে, না লিখলে কিন্তু তোমাকে হাফ নাম্বার দেওয়া হবে, পূর্ণ বাক্যে উত্তর হবে না। 2 দাগের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে যে হাউ ডিড দ্য পিপল অফ দ্য রিমোট ভিলেজেস আর্ন দেয়ার লাইভলিহুড, মানে নিজেদের জীবিকা কীভাবে নির্বাহ করতো আর কি, সেই ছাড়া যে গ্রামের লোকজন যেগুলো রিমোট ভিলেজ আর কি। তো উত্তর কী হবে, দ্য পিপল অফ দ্য রিমোট ভিলেজেস আর্নড দেয়ার লাইভলিহুড বাই কাটিং দ্য উড অ্যান্ড মেকিং চারকোল। দেখো এই কাটিং দ্য উড, দেখো এখানে উড কাটার দেওয়া রয়েছে, কিন্তু আমি এটা চেঞ্জ করে বাই কাটিং দ্য উড কিন্তু নিয়ে আসলাম। তো এরপরটা দেখো 3 দাগ দেখো, আই ওয়াজ ইন্ট্রিগড, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর ইন্ট্রিগড, এটাও বোধ হয় তোমাদের বইতে রয়েছে আর কি, টেক্সট বইতে। তো উত্তর দেখো, দ্য ন্যারেটর ওয়াজ ইন্ট্রিগড বিকজ দ্য কোম্পানি অফ দ্য শেফার্ড ব্রট হিম আ ফিলিং অফ পিস, একটা শান্তি দিয়েছিল, অ্যান্ড হি গেভ অ্যান ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, এবং শেফার্ড এমন একটা ভঙ্গি দিয়েছিল যে কোনো কিছুই যেন তাকে ডিস্টার্ব করে না। এইগুলো দেখার পরেই কিন্তু ন্যারেটর মন্ত্রমুগ্ধর মতো হয়ে গিয়েছিল বা গিয়েছিলেন। সি দাগ দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং অ্যান্ড ফিল ইন দ্য চার্ট, মানে নিচে যে চার্ট তার কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে এবং তার মানেগুলো অনেকটা সিনোনিমের মতো, যেগুলো আগের স্কুলে একদম লাস্টে ছিল আর কি, মানে তার মানেগুলো ওই টেক্সটের মধ্যে রয়েছে, সেগুলো খুঁজে লিখতে হবে। দেখো লিভড ইন অর অকুপাইড এ প্লেস, মানে কোনো একটা বসবাস করাতে কী হবে, ইনহ্যাবিটেড। 2 দাগ, অ্যান আইডিয়া, ফিলিং অর ওপিনিয়ন অ্যাবাউট সামথিং অর সামওয়ান, কোনো কিছুর ব্যাপারে কোনো একটা মতামত আর কি, তো কী হবে দেখো, ইমপ্রেশন মানে ভঙ্গি যেটা। দেখো 3 দাগ, ডিভাইডিং মানে ভাগ করা, তো কী হবে, ডিসপার্সড। এবং 4 দাগ দেখো, ফ্রুটস অফ দ্য ওক ট্রি, মানে ওক গাছের ফলকে কী বলে আমরা জানি, একর্নস, তো একর্নস হবে উত্তর। চলে আসবে এরপরে কবিতা রয়েছে 2 দাগে, কবিতা দেওয়া রয়েছে এখানে সামার ফ্রেন্ডস থেকে। তো এ দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে প্রশ্ন উত্তর দিতে হবে। নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, মানে নিচের কবি এবং মানে কবিতা এবং কবির নাম লিখতে হবে। তো আমরা কি লিখবো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ সামার ফ্রেন্ডস অ্যান্ড দ্য পোয়েট ইজ মেরি ল্যাম্প। তোমরা আবার এটাও লিখতে পারো, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ মেরি ল্যাম্প, তোমরা কিন্তু যে কোনো একটা লিখতে পারো, বা তোমরা লিখতে পারো অ্যান্ড মেরি ল্যাম্প ইজ দ্য পোয়েট, এরকমও কিন্তু লেখা যায়। তো এরপরে দেখো 2 দাগ, ইন লাইফ ওয়ার ক্রসড, এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন, মানে নিচের যে লাইনটা দেওয়া রয়েছে এর যে মানে সেটা কিন্তু আমাদের বলতে হবে। তো দেখো এর মানেটা কী হবে, দ্য পোয়েট ওয়ান্টস টু মিন দ্যাট ফ্রেন্ডস ক্যানট রিমেইন ইউনাইটেড থ্রু আউট দেয়ার লাইফস, দে বিকামস হবে না, দে বিকাম সেপারেটেড ফ্রম ইচ আদার উইথ টাইমস, সময় আসলে তারা কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তো এরপর 3 দাগ দেখো, হুইচ ডেইজ আর কনসিডার্ড অ্যাজ ড্রিয়ারি, মানে কোন দিনগুলোকে ড্রিয়ারি হিসেবে কনসিডার করা হয়েছে। তো একটু চেঞ্জ করে আমাদের লিখতে হবে, দ্য ডেইজ হুইচ আর কভার্ড উইথ অর ফুল অফ সরো অ্যান্ড ফ্রস্ট আর মিন্ট টু বি ড্রিয়ারি, সেগুলোকেই কিন্তু ড্রিয়ারি বলা হচ্ছে। এরপরে বিদাগ দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, কবিতার থেকে ইনফরমেশান নিয়ে নিচের শূন্যস্থানগুলো ভরাট করতে হবে। আর ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট, মানে কবির প্রকৃত একজন বন্ধু কী হবে, অলওয়েজ গ্রিটস হিম উইথ হিজ সাইট, এটা ছাড়া কিন্তু অন্য সেরকম বেটার কিছু হচ্ছে না এখানে। 2 দাগ দেখো, হোয়েন দ্য পোয়েট উইল বি স্যাড দ্য স্প্যারো উইল, যখন কবি দুঃখিত হবেন তখন চড়াই পাখি কী করবে, দেখো লাভ হিম, তাকে ভালোবাসবে। তো 3 দাগ দেখো, দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট, চড়ুই পাখি সে কিন্তু কবিকে সঙ্গ দেয়, তো কী হবে, ইন ড্রিয়ারি ডেইজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট,
বরফ এবং তুষারের বাজে দিনগুলোতে। এবার সিদাক চলে আসবে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট আর নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ফলোয়িং, মানে নিচের ওয়ার্ডগুলোর যে সমার্থক শব্দ সেগুলো কবিতার মধ্যে রয়েছে সেগুলো বেছে বেছে আমাদের লিখতে হবে। তো মিসফরচুন দেখো কী হবে, মিস চান্স মানে দুর্ভাগ্য, এবং টু রিমেইন ইমোশনালি অ্যাটাচড মানে ইমোশনালভাবে বা আন্তরিক প্রাক্ষোভিকভাবে যদি কারোর সঙ্গে যুক্ত থাকা হয় সেটাকে কি বলা হয়, ক্লিং, মানে জুড়ে থাকা আর কি। তো এরপরে যে আনসিনটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে কিন্তু বিষয়টা হচ্ছে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গিয়েছেন, তো তার যে শেষকৃত্য এবং সেটা ভারতবর্ষ কীভাবে অবজার্ভ করবে এই ব্যাপারে কিন্তু এখানে লেখা। সুতরাং আমি আনসিনটা পড়াচ্ছি না, ডাইরেক্ট প্রশ্নের উত্তরে চলে আসবো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বালমোরাল ক্যাসেল ইজ ইন ইংল্যান্ড, এটা কিন্তু ফলস হবে, এফ লিখতে হবে কারণ ওটা স্কটল্যান্ডে অবস্থিত। দুই দেখো দ্য ডেট অফ ফিউনারাল অফ কুইন এলিজাবেথ টু ওয়াজ সেপ্টেম্বর 9। তো এলিজাবেথ টু এর দ্বিতীয় মানে যে ফিউনারাল ডেট আর কি সেটা সেপ্টেম্বর 9, এটা কিন্তু ফলস হবে কারণ এখানে আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 19 মানে 19শে সেপ্টেম্বর। এরপরে দেখো 3 দাগ, ইন্ডিয়া অবজার্ভ 10-day স্টেট মোর্নিং ফর দ্য কুইন, মানে ভারতবর্ষ 10 দিনের যে জাতীয় নীরবতা আর কি সেটা পালন করবে আর কি রানীর জন্য। তো এটা কিন্তু ট্রু হবে, টি লিখতে হবে কারণ এখানে একটা লাইন রয়েছে, একটু ভুল বললাম, এটা ফলস হবে, এফ লিখতে হবে কারণ এখানে দেখো লেখা রয়েছে ব্রিটেন অবজার্ভড, মানে ব্রিটেন কিন্তু 10 দিন কিন্তু ইন্ডিয়া মাত্র 1 দিন। কী করে পাচ্ছি আমরা, মানে দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো প্রথম লাইন, অ্যাজ পার আ স্টেটমেন্ট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন ফ্রাইডে সেপ্টেম্বর 9 দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ টু বি ফ্লোন অ্যান্ড হাফ মাস্ট অন সানডে থ্রু আউট ইন্ডিয়া অ্যান্ড দেয়ার উড বি নো অফিসিয়াল এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম হেল্ড অন দ্যাট ডে, মানে শুধুমাত্র 1 দিন কিন্তু, সুতরাং এটা কিন্তু ফলস হবে। এবার 4 দাগ দেখো, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ফ্লোন অ্যাট হাফ মাস্ট অন দ্য ডে অফ দ্য কুইন ডাইড, মানে মানে রানী যেদিন মারা গিয়েছিলেন আর কি সেই দিনকে বা সেই দিন ভারতীয় ফ্ল্যাগটা অর্ধ নির্মিত রাখা হবে আর কি। তো এটা কিন্তু ভুল কারণ মারা তো গিয়েছিলেন 8 তারিখে আর সেপ্টেম্বরের 9 তারিখে করা হবে, সুতরাং এটা কিন্তু ফলস হবে, এফ লিখতে হবে। আচ্ছা আরেকবার বলি ট্রু ফলসগুলো তাহলে কী হলো, প্রথমটা ফলস হলো, তারপরেরটা হলো কুইন এলিজাবেথ টু ওয়াজ সেপ্টেম্বর 9, আচ্ছা এটা তারপরেরটাও ফলস, তারপরেরটাও ফলস, তারপরেরটাও ফলস, প্রত্যেকটা কিন্তু ফলস হবে ট্রু ফলসের। বি দাগ দেখো ইনফরমেশন নিয়ে আমাদের ভরাট করতে হবে। দেখো দ্য নেম অফ দ্য মোনার্ক হু পাসড অ্যাওয়ে, মানে সেই শাসকের নাম যিনি মারা গিয়েছেন। তো কী হবে উত্তর দেখো, কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড। এরপরে 2 দাগ দেখো, কুইন এলিজাবেথ টুজ এজ অ্যাট দ্য টাইম অফ ডেথ, মৃত্যুর সময় তার কত বছর বয়স হয়েছিল, দেখো উত্তর হবে 96, 96 বছর বয়স। 3 দাগ দেখো, দ্য প্লেস হোয়ার দ্য কুইন ডাইড, মানে কোথায় মারা গিয়েছিলেন রানী, তো আমরা কী লিখবো, বালমোরাল ক্যাসেল ইন স্কটল্যান্ড। তো এরপরে দেখো 4 দাগ, দ্য ডেট অফ দ্য কুইন্স ফিউনারাল, মানে শেষকৃত্যের দিন আর কি, মানে কবে কত তারিখে, তো আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 19 হবে উত্তর। এরপরে দেখো 5 দাগ, দ্য ডেট অন হুইচ দ্য স্টেটমেন্ট ওয়াজ ইস্যুড, এই যে স্টেটমেন্টটা কত তারিখে দেওয়া হয়েছিল, তো এটা কিন্তু উত্তর হবে সেপ্টেম্বর 9। এবং 6 দাগ, দ্য কুইন ওয়াজ বারিড অ্যাট, মানে রানীকে কোথায় পোতা হয়েছিল, তো দেখো উত্তর হবে কিং জর্জ 6 মেমোরিয়াল চ্যাপেল, এটা কিন্তু উত্তর হবে। সি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, মেনশন দ্য নেমস অফ দ্য ইন্ডিয়ান ডিগনিটারিজ হু এক্সপ্রেস দেয়ার কন্ডোলেন্সেস অ্যাট দ্য ডেথ অফ দ্য কুইন, মানে সেই ভারতীয় সেই লোকেদের নাম বলতে হবে যারা রানী মারা গেলে তাদের সমবেদনা জানিয়েছেন আর কি। তো কী হবে উত্তর, দ্য নেমস অফ দ্য ইন্ডিয়ান ডিগনিটারিজ হু এক্সপ্রেস দেয়ার কন্ডোলেন্সেস অ্যাট দ্য ডেথ অফ দ্য কুইন আর প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়। চলে আসবে পরবর্তী প্রশ্নে। দেখো 2 দাগ, হাউড ইন্ডিয়া অবজার্ভ স্টেট মোর্নিং টু শো রেসপেক্ট টু দ্য ডেড কুইন, মৃত রানীকে মানে কীভাবে সম্মান জানানোর জন্য কীভাবে জাতীয় যে শোক যেটা প্রকাশ করা সেটা কীভাবে করবে ভারতবর্ষ। দেখো অন ফ্রাইডে সেপ্টেম্বর 9 দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ টু বি ফ্লোন অন হাফ মাস্ট অন সানডে থ্রু আউট ইন্ডিয়া অ্যান্ড দেয়ার উড বি নো অফিসিয়াল এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম হেল্ড অন দ্যাট ডে, দাস ইন্ডিয়া উড অবজার্ভ স্টেট মোর্নিং টু শো রেসপেক্ট টু দ্য ডায়েড কুইন। দেখো 3 দাগ, হু মোর্ন দ্য ডেমিস অফ কুইন এলিজাবেথ টু বিসাইডস দ্য ইন্ডিয়ান ডিগনিটারিজ অ্যান্ড হোয়াট ইজ হিজ স্পেশাল আইডেন্টিটি, অর্থাৎ রানীর পাশে মানে ভারতীয়দের পাশে অন্য কে রানীর প্রতি তার যে ব্যথা বা সেটা জানিয়েছেন। দেখো উত্তর
Dalai Lama mourned the demise of Queen Elizabeth II. Besides the Indian dignitaries, his আর এখানে আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে যে হোয়াট ইজ হিজ স্পেশাল আইডেন্টিটি। তো উত্তর, হিজ স্পেশাল আইডেন্টিটি ইজ দ্যাট হি ইজ আ টিবেটান স্পিরিচুয়াল লিডার। তিনি তিব্বতের একজন আধ্যাত্মিক নেতা। তো এরপর দেখো গ্রামারে চলে আসবো। 4 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। ওয়ান ডে টুয়ার্ডস ড্যাশ এন্ড অফ অক্টোবর কী হবে? দ্য এন্ড অফ অক্টোবর। when she had 10 paisa dash in pocket dash her pocket কী হবে? in her pocket. she entered the shop and asked the old man dash a toffee for হবে for a toffee। ঠিক আছে। এরপরে 5 দাগ দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি কী হবে? বিটার রিভালরি টর্ন ব্রিটেন, এটাই উত্তর। 2 দাগ, দ্য বিল্ডিং ইজ বিল্ডিং কী হবে? দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট। তো 3 দাগ দেখো, হোয়াই ডিড ইউ ইট দ্য স্পাইসি কারি কী হবে? হোয়াই ওয়াজ দ্য স্পাইসি কারি ইটেন বাই ইউ। জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে, নাহলে কেটে দেবে। 4 দাগ দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি কী হবে? লেট দ্য টেক্সট বি রিড কেয়ারফুলি, বি রেড কেয়ারফুলি আর কি, উচ্চারণটা রেড হবে। 6 দাগ দেখো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। 1 দাগ, দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার কী হবে? দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু গিভ হিম অর হার, কারণ আমরা জানি না গেস্ট ছেলে না মেয়ে, সুতরাং হিম বা হার আ গ্লাস অফ ওয়াটার। তো এরপরে 2 দাগ, দ্য গার্ল সেড দ্যাটস সো নাইস কী হবে? দ্য গার্ল এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ওয়াজ সো লিখতে পারো, ভেরিও লিখতে পারো, স্কুলের টিচারের কাছে জিজ্ঞেস করে নেবে, নাইস যে কোনো একটা লিখলেই কিন্তু হয়। 3 দাগ দেখো, দ্য ম্যানেজার সেইড লেট আস বিগিন দ্য মিটিং কী হবে? দ্য ম্যানেজার প্রপোজ দ্যাট দে শুড বিগিন দ্য মিটিং। 4 দাগ দেখো, দ্য বয় সেইড এলাস দ্য সিঙ্গার ইজ ডেড, এটা কী হবে? দ্য বয় এক্সক্লেইমড উইথ সরো দ্যাট দ্য সিঙ্গার ওয়াজ ডেড, দ্য সিঙ্গার ওয়াজ ডেড। চলে আসবো লাস্ট গ্রামারের প্রশ্নে। ডু অ্যাজ ডিরেক্টেড। 7 দাগ দেখো, দ্য আমব্রেলা হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইট ইজ মাইন। তো এটা কমপ্লেক্স করতে হবে, উত্তর কী হবে? দ্য আমব্রেলা দ্যাট হ্যাজ আ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন। 2 দাগ, হি ইজ ইন্টেলিজেন্ট হি ইজ লেজি। তো এটাকে কম্পাউন্ড করতে হবে, কী হবে? হি ইজ ইন্টেলিজেন্ট বাট লেজি, এটাই কিন্তু কম্পাউন্ড। 3 দাগ দেখো, দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড হি ওয়াজ সেন্ট টু হসপিটাল কী হবে? সিম্পল সেন্টেন্স করতে হবে। তো বিং ইনজিওর্ড দ্য ম্যান ওয়াজ সেন্ট টু হসপিটাল। এবং 4 দাগ, আই কমপ্লিটেড দ্য আনসার্স দ্য লাস্ট বেল র্যাং দেন কী হবে? আই কমপ্লিটেড দ্য আনসার্স হোয়েন দ্য লাস্ট বেল র্যাং, এটাই হয়ে যাবে উত্তর। তো আশা করছি দুটো স্কুল তোমরা যথেষ্ট ক্লিয়ারলি বুঝতে পারলে। যদি কোথাও অসুবিধে থেকে থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। এবং এত দূর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, তোমার মতামত জানিও। এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হয় পরের ভিডিওতে।